যখন কেউ প্রথমবার ম্যানেজার পদে উন্নীত হন তখন অনুভূতিটা কিন্তু বেশ জটিল। একদিকে একটা দারুণ উত্তেজনা কাজ করে, নতুন দায়িত্ব, নতুন ক্ষমতা। আবার অন্যদিকে নিজেকে প্রমাণের একটা অমছম চাপ এসে পড়ে। আমাদের হাতে থাকা একটা প্রেজেন্টেশন বলছে, দিস এক্সপিরিয়েন্স ক্যান বি বোথ পজিটিভ অ্যান্ড ওভারওয়েলমিং অ্যাট দ্য সেম টাইম। একদম। আর ঠিক এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের কাছে দুটো চমৎকার সোর্স আছে। একটি হলো বার্ন গেরপের ইউটিউব ভিডিও, যেখানে একজন অভিজ্ঞ সিইও নিজের জীবনের ভুল থেকে পাওয়া 5টি জরুরি টিপস শেয়ার করেছেন। আর দ্বিতীয়টি হলো এম এ হাসেমের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেখানে ফার্স্ট টাইম ম্যানেজারদের জন্য একটা বিস্তৃত গাইডলাইন দেওয়া আছে। আমাদের আজকের লক্ষ্য হলো এই দুটো সোর্সকে মিলিয়ে একজন নতুন ম্যানেজারের প্রথম কয়েক সপ্তাহের জার্নিটা কেমন হওয়া উচিত তার একটা পরিষ্কার ছবি তৈরি করা। সহকর্মী থেকে নেতা হওয়ার এই ট্রানজিশনটা কিভাবে মসৃণ করা যায়, কোন ভুলগুলো প্রায় সবাই করে এবং সেগুলো থেকে কিভাবে বাঁচা যায়, এই বিষয়গুলোই আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। একজন নতুন ম্যানেজার অফিসে যোগ দিলেন। প্রথম দিন, প্রথম সপ্তাহ, তার 1 নম্বর প্রায়োরিটি কি হওয়া উচিত? ইউটিউব ভিডিওটা বলছে, আ নিউ ম্যানেজার্স ফার্স্ট প্রায়োরিটি ইজ টু নো ইয়োর বসেস এক্সপেকটেশনস। সত্যি বলতে এটা শুনে আমি একটু অবাক হয়েছি। টিমের আগে বস, এটা শুনতে একটু কেমন লাগছে না? মনে হচ্ছে যেন রাজনীতি দিয়ে শুরু হচ্ছে। What's fascinating here is the logic behind it. ব্যাপারটা ঠিক রাজনীতি নয়, বরং বাস্তবতা। আপনার কাজের পারফরম্যান্সের ফাইনাল অ্যাসেসমেন্ট কিন্তু আপনার টিম মেম্বাররা করবেন না, করবেন আপনার বস। আচ্ছা। ভিডিওতে খুব পরিষ্কার করে বলা হয়েছে, ইটস নট ইউ হু ডিসাইড ওয়েদার ইউ আর ডুইং এ গ্রেট জব অর নট, ইটস ইউর বস। তাই তার কাজের স্টাইল, তার প্রত্যাশা, কোন বিষয়ে তিনি আপডেট চান আর কোন সিদ্ধান্তগুলো আপনি নিজে নিতে পারবেন, এই বিষয়গুলোতে অ্যালাইনমেন্ট থাকাটা জরুরি। এটা না হলে শুরুতেই একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক তৈরি হয়, যা পরে ঠিক করা খুব কঠিন। আমি যুক্তিটা বুঝতে পারছি। ভিডিওতে একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ ছিল। বস কি সব ইমেলে আপনাকে সিসিতে রাখতে পছন্দ করেন, নাকি সপ্তাহে একটা ছোট সামারি পেলেই খুশি? এক্স্যাক্টলি। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু কাজের সম্পর্কটা ঠিক করে দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বসকে খুশি করতে গিয়ে যদি নতুন ম্যানেজার তার টিমকে এলিনেট করে ফেলে, যদি টিমের মনে হয় নতুন বস তো শুধু ওপরের দিকেই তাকিয়ে থাকে, আমাদের দিকে তার নজর নেই, তাহলে তো লং টার্মে আরো বড় সমস্যা। এক্স্যাক্টলি। আর এখানে ব্যালেন্সের প্রশ্নটা আসে। ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, বসের সাথে অ্যালাইনমেন্ট মানে এই নয় যে আপনি টিমকে উপেক্ষা করবেন, বরং বসের কাছ থেকে আপনি টিমের জন্য তার ভিশনটা কি সেটা জেনে নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। এরপর আপনার কাজ হলো টিমের কাছে যাওয়া। ইউটিউব ভিডিওতে ঠিক এই কারণেই বলা হয়েছে, ডোন্ট রিলাই অনলি অন ফ্যাক্টস, ডেটা অ্যান্ড ফিগার্স অ্যালোন। ম্যানেজারের কাজ শুধু এক্সেল শিট আর রিপোর্ট দেখা নয়, মানুষকে বোঝা। মানুষকে বোঝা, এই কথাটা শুনতে খুব সহজ লাগলেও করাটা নিশ্চয়ই খুব কঠিন। কিভাবে বুঝবেন একজন ম্যানেজার? এর জন্য সবচেয়ে জরুরি হলো শোনা। প্রেজেন্টেশনটিতে এফেক্টিভ বিহেভিয়ার্স হিসাবে পেশেন্স, সেন্সিটিভিটি আর এমপ্যাথির কথা বলা হয়েছে। নতুন ম্যানেজার হিসাবে প্রথম কয়েক সপ্তাহ আপনার কাজ বিচার করা বা সমাধান দেওয়া নয়, আপনার কাজ হলো ওয়ান অন ওয়ান মিটিং করা। রাইট। টিমের প্রত্যেক সদস্যের সাথে আলাদা করে বসুন, তাদের জিজ্ঞাসা করুন এখানে কাজ করতে তাদের কেমন লাগে, তাদের সবচেয়ে বড় সাফল্য কি ছিল, কোন চ্যালেঞ্জের মুখোমুখি তারা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য পিপল দ্যাট ওয়ার্ক ইন ইয়োর অর্গানাইজেশন। এই কনভারসেশনসের মাধ্যমেই আপনি কোম্পানির আনরিটেন রুলস অ্যান্ড হিডেন এজেন্ডাস বুঝতে পারবেন, যা কোনো অফিসিয়াল ডকুমেন্টে লেখা থাকে না। এইবার একটা খুব মজার বিষয় সামনে আসছে। এই যে মানুষকে বোঝার কথা, পরিবেশটা বোঝার কথা, এর জন্য তো সময় দরকার। কিন্তু বেশিরভাগ নতুন ম্যানেজারের ওপর তো একটা অদৃশ্য চাপ থাকে। এসেছি, এবার কিছু একটা করে দেখাতে হবে, একটা ইম্প্যাক্ট ফেলতে হবে। একদম। কিন্তু ইউটিউব ভিডিওটা ঠিক এর উল্টো কথা বলছে, অ্যাভয়েড অ্যাকশনিজম। হ্যাঁ, এবং এটা নতুন ম্যানেজারদের জন্য সবচেয়ে কঠিন পরামর্শগুলোর একটা। অ্যাকশনিজম মানে হলো কিছু একটা করার জন্য করা, কোনো গভীর চিন্তা বা ডেটা ছাড়া দ্রুত পরিবর্তন আনার চেষ্টা। ভিডিওতে পরামর্শ দেওয়া হয়েছে প্রথম 4 থেকে 6 সপ্তাহকে ওরিয়েন্টেশন ফেজ হিসেবে দেখতে। এই সময়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেন? কারণটা খুব যৌক্তিক। শুরুতে আপনি হয়তো দেখবেন যে কোনো একটা প্রক্রিয়া খুব অদক্ষ বা অর্থহীন। আপনার মনে হবে, আরে এটা তো খুব সহজেই ঠিক করে ফেলা যায়। রাইট। এবং এটা করেই তো নিজের যোগ্যতা প্রমাণ করা যাবে।
কিন্তু সমস্যা হলো যে নিয়মটা আপনার কাছে আজ অর্থহীন মনে হচ্ছে তার পেছনে হয়তো এমন কোনো ঐতিহাসিক কারণ বা পাওয়ার রিলেশন লুকিয়ে আছে যা আপনি জানেন না। ও হয়তো ওই নিয়মটা অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো জটিলতাকে সামলানোর জন্য তৈরি হয়েছিল। আপনি না জেনেই যদি সেটা বদলে ফেলেন তাহলে হয়তো এমন একটা সমস্যা তৈরি হবে যা সামলানো আরও কঠিন। প্রেজেন্টেশনটিতেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে বলা হয়েছে, যেমন সাফিসিয়েন্ট ইনফরমেশন বা ওয়ার্স্ট পসিবল রেজাল্টস। এই প্রশ্নগুলোর উত্তর না জেনে কোনো পদক্ষেপ নেওয়াটা বিরাট ঝুঁকি। এই পর্যবেক্ষণের সময়টাতে শুধু সিস্টেম বোঝা নয়, মানুষ বোঝার ব্যাপারটাও চলে আসে। আর এখানেই আগের ম্যানেজারের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? অ্যাবসলিউটলি The video strongly advises don't speak badly about your predecessor. অ্যাবসলিউটলি এটা একটা ক্লাসিক ভুল। নতুন ম্যানেজাররা প্রায়ই পূর্বসূরির ভুলত্রুটি দেখিয়ে নিজেদের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চান। হ্যাঁ, এটা তো হয়। কিন্তু এটা একটা মারাত্মক কৌশলগত ভুল। কিন্তু বাস্তবে কি এটা সবসময় সম্ভব? যদি আগের ম্যানেজারের নেওয়া কোনো সিদ্ধান্তের কারণে দল এখনো ভুগতে থাকে, তাহলে কি তার সমালোচনা না করে থাকাটা এক ধরনের অসততা নয়? টিমের কাছে তো স্বচ্ছ থাকাটাও জরুরি। This raises an important question. এখানে স্বচ্ছতা মানে ব্যক্তিগত আক্রমণ নয়। আপনি সমস্যার কথা বলতে পারেন, কিন্তু ব্যক্তির কথা বলা যাবে না। ধরুন আপনি বলতে পারেন, আমি দেখছি যে আমাদের বর্তমান ওয়ার্কফ্লোটা নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে এবং এর কারণে আমাদের ডেডলাইন মিট করতে সমস্যা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে ভাবি এটাকে কিভাবে আরও কার্যকর করা যায়। আচ্ছা, এটা বলার সাথে আগের ম্যানেজার কি যে একটা সিস্টেম বানিয়ে গেছেন কোনো মানেই হয় না, এই কথাটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক। যখন আপনি পূর্বসূরির সমালোচনা করেন, আপনি পরোক্ষভাবে আপনার টিমের অতীত এবং তাদের সিদ্ধান্তের সমালোচনা করছেন, কারণ তারাই তো সেই সিস্টেমের অংশ ছিল। ইন্টারেস্টিং পয়েন্ট। এতে বিশ্বাস তৈরি হওয়ার বদলে শুরুতেই একটা দেওয়াল তৈরি হয়ে যায়। প্রেজেন্টেশন অনুযায়ী বিল্ড ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স হল ম্যানেজারের অন্যতম প্রধান কাজ। আর বিশ্বাস অর্জন করতে চাইলে অতীতের সমালোচনা দিয়ে শুরু করা যায় না। তাহলে সব মিলিয়ে এর সারমর্মটা কি দাঁড়ালো? এই যে বিশ্বাস তৈরি করার জার্নি, এখানেই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে, বন্ধু থেকে বস হওয়া। গতকাল যে আপনার কলিগ ছিল, আজ আপনি তার ম্যানেজার। ঠিক। ইউটিউব ভিডিওর শেষ টিপসটি ছিল ডোন্ট এইম টু বি পপুলার। এটা নতুন ম্যানেজারদের জন্য হজম করা বেশ কঠিন হতে পারে। জনপ্রিয় হওয়া আর সম্মানিত হওয়ার মধ্যে পার্থক্যটা কি? এটা একটা বিরাট পরিচয় সংকট, বিশেষ করে যদি কেউ একই টিম থেকে প্রমোশন পেয়ে ম্যানেজার হন। দ্য গোল ইজ নট টু বি বেস্ট ফ্রেন্ডস, ইটস টু বি ট্রাস্টওয়ার্দি, ফেয়ার অ্যান্ড অনেস্ট। আপনার কর্মীদের কাছাকাছি থাকা এবং তাদের থেকে একটি স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখার মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করতে হবে। ধরুন আপনি টিমের সবার সাথে লাঞ্চে যান, আড্ডা দেন, এটা ভালো। কিন্তু যখন পারফরম্যান্স রিভিউয়ের সময় আসে বা কোনো কঠিন ফিডব্যাক দিতে হয়, তখন আপনাকে বন্ধুর ভূমিকা থেকে বেরিয়ে এসে নেতার ভূমিকা নিতে হবে। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন টিমের একজন সদস্য, যিনি আপনার খুব ভালো বন্ধু ছিলেন, এখন নিয়মিত দেরিতে অফিসে আসছেন। একজন জনপ্রিয় ম্যানেজার হয়তো অস্বস্তির কারণে বিষয়টা এড়িয়ে যাবেন, কিন্তু একজন সম্মানিত নেতা কিভাবে বিষয়টা সামলাবেন? একজন সম্মানিত নেতা ব্যক্তিগতভাবে প্রাইভেটে তার সাথে কথা বলবেন। তিনি বলবেন, দেখো আমরা বন্ধু, সেটা অফিসের বাইরে, কিন্তু অফিসের ভেতরে আমি তোমার ম্যানেজার এবং তুমি টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তোমার দেরিতে আসাটা পুরো টিমের ওয়ার্কফ্লোতে প্রভাব ফেলছে। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে? এখানে তিনি একদিকে যেমন মানবিক উদ্বেগ প্রকাশ করছেন, তেমনি অন্যদিকে পেশাগত প্রত্যাশাটাও পরিষ্কার করে দিচ্ছেন। এই কঠিন কথাগুলো বলার কারণেই তিনি সম্মান অর্জন করেন, জনপ্রিয় হয়তো হন না। রাইট। আমাদের প্রেজেন্টেশনে একটি বড় ভুলের কথা বলা হয়েছে, যা হলো ডোন্ট মুভ ফ্রম ডুয়ার টু লিডার। একজন ডুয়ার সবার বন্ধু হয়ে থাকতে চায়, কিন্তু একজন লিডারের কাজ হলো মাঞ্চমাল, অজনপ্রিয় কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া। এই ডুয়ার থেকে লিডার হতে না পারার বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রেজেন্টেশনে আরও কিছু ভুলের কথা আছে, যেমন নট ডেলিগেটিং এবং ফোকাসিং অন ডিটেলস রাদার দ্যান গোলস। হ্যাঁ, আমার মনে হয় এগুলো আসলে ওই মানসিকতার বদল ঘটাতে না পারারই লক্ষণ। একদম। আর এর পেছনের কারণটা কিন্তু প্রায়ই হয় ভয়। ভয়, ভয়,
যে কাজটা হয়তো আমার মতো করে হবে না, ভয় যে নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। নতুন ম্যানেজাররা প্রায়ই ভুলে যান যে তাদের সাফল্য এখন নিজের করা কাজ দিয়ে পরিমাপ করা হবে না, বরং তাদের দলের সম্মিলিত কাজ দিয়ে পরিমাপ করা হবে। এই মানসিকতার বদলটাই সবচেয়ে কঠিন, এবং ডেলিগেট করতে না পারাটাই তারই প্রথম ও প্রধান লক্ষণ। তাহলে এই ডেলিগেশনের ভয়টা কাটানোর উপায় কি? প্রেজেন্টেশনটা কি এই বিষয়ে কোনো টিপস দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। ডেলিগেশন মানে কিন্তু শুধু কাজ চাপিয়ে দেওয়া নয়, এর একটা প্রক্রিয়া আছে। প্রথমত, লক্ষ্যটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে, মানে সেটিং গোলস। কাজটা কি এবং কেন করা হচ্ছে সেটা টিমের সদস্যকে জানতে হবে। ঠিক। দ্বিতীয়ত, তাকে শুধু কাজ নয়, কর্তৃত্ব দিতে হবে, গিভিং অথরিটি। তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। আর তৃতীয়ত, নিয়মিত চেক ইন করতে হবে, কিন্তু মাইক্রো ম্যানেজ করা যাবে না। তাকে তার মতো করে কাজটা করতে দিতে হবে এবং প্রয়োজনে সাপোর্ট দিতে হবে। মানে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা। এক্স্যাক্টলি। এটা করতে পারলেই একজন ম্যানেজার ডুয়ার এর ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারেন। ডেলিগেশনের পাশাপাশি প্রেজেন্টেশনে কমিউনিকেশন স্কিলসের উপরও খুব জোর দেওয়া হয়েছে। অ্যাক্টিভ লিসনিং এর কথা বলা হয়েছে। কিন্তু ইন প্র্যাকটিস অ্যাক্টিভ লিসনিং জিনিসটা আসলে কি? এটা কি শুধু চুপ করে মন দিয়ে শোনা, নাকি এর চেয়েও বেশি কিছু? এটা শোনার চেয়ে অনেক বেশি কিছু। অ্যাক্টিভ লিসনিং মানে হলো আপনি যখন কারো কথা শুনছেন, তখন আপনি মনে মনে আপনার উত্তরটা তৈরি করছেন না। আচ্ছা। আপনি যা শুনছেন সেটা পুরোপুরি বোঝার চেষ্টা করছেন। এই 3টে ধাপ আছে। প্রথমত, মন দিয়ে শোনা। দ্বিতীয়ত, যা শুনলেন তা নিয়ে প্রশ্ন করা, ক্ল্যারিফাইং কোয়েশ্চেনস। যেমন, আপনি যখন বললেন প্রজেক্টটা জটিল ছিল, তখন ঠিক কোন অংশটার কথা বলছিলেন? ও আচ্ছা। আর তৃতীয়ত, যা শুনেছেন সেটা নিজের ভাষায় প্যারাফ্রেজ করে বলা, মানে সামারাইজিং। যেমন, তাহলে আমি যা বুঝলাম, আপনার মতে ডেটা কালেকশনের অংশটা সবচেয়ে বেশি সময় সাপেক্ষ ছিল, তাই কি? এটা করলে অপর দিকের মানুষটা বুঝতে পারে যে আপনি সত্যিই তার কথা শুনেছেন এবং বুঝেছেন। বাহ! এটা বিশ্বাস তৈরির একটা অসাধারণ উপায়। এই বিষয়টা আমি আগে কখনো এভাবে ভাবিনি। তার মানে ম্যানেজারের মাইন্ডসেটে ঢোকার একটা বড় অংশ হলো অন্যের মাইন্ডসেটটা বোঝা। একদম। প্রেজেন্টেশনে আরও কিছু চমৎকার লিডারশিপ টিপস দেওয়া আছে, যেমন সেট এ গুড এক্সাম্পল, মানে নিজে উদাহরণ তৈরি করা। তারপর এনকারেজ ফিডব্যাক, অর্থাৎ টিমের সদস্যদের কাছ থেকে মতামত চাওয়া। অফার রেকগনিশন, মানে ভালো কাজের প্রশংসা করা। আর আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো বি পেশেন্ট উইথ ইয়োরসেলফ। এই পরিবর্তনটা তো একদিনে আসবে না। একেবারেই না। ম্যানেজার হওয়াটা একটা প্রক্রিয়া। এটা কোনো সুইচ অন অফ করার মতো ব্যাপার নয়। প্রথম দিকে ভুল হবে, আত্মবিশ্বাসের অভাব হবে, মনে হবে আমি কি ঠিক করছি? এই সময়টাতে নিজের প্রতি সহনশীল থাকাটা খুব জরুরি। নিজের ভুল থেকে শিখতে হবে। হয়তো আপনি একদিন কঠিন ফিডব্যাক দিতে গিয়ে একটু বেশি রুড হয়ে গেলেন। পরের বার আপনি শিখবেন কিভাবে কথাটা আরো ভালোভাবে বলা যায়। এই শেখার প্রক্রিয়াটা চলতেই থাকবে। আজকের আলোচনা থেকে তাহলে আমরা কয়েকটি মূল বিষয় শিখলাম। প্রথমত, দায়িত্ব নিয়ে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ার আগে নিজের বসের প্রত্যাশাগুলো পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার, কারণ আপনার কাজের প্রাথমিক মূল্যায়নটা সেখান থেকেই আসবে। দ্বিতীয়ত, প্রথম কয়েক সপ্তাহকে একটা অবজারভেশন ফেজ হিসেবে দেখুন। কোনো বড় পরিবর্তন না এনে শুধু শুনুন, প্রশ্ন করুন এবং আপনার টিম ও কাজের পরিবেশকে বোঝার চেষ্টা করুন। অ্যাকশনিজম এড়িয়ে চলুন এবং পূর্বসূরির সমালোচনা থেকে বিরত থাকুন। তৃতীয়ত, সহকর্মী থেকে নেতা হওয়ার এই ভূমিকা বদলকে মন থেকে মেনে নিতে হবে। সবার কাছে জনপ্রিয় হওয়ার চেয়ে বিশ্বাসযোগ্য এবং সম্মানিত হওয়ার উপর জোর দিন। ঠিক। আর এর জন্য ডেলিগেশন, অ্যাক্টিভ লিসনিং এবং কঠিন পরিস্থিতিতেও সৎ থাকার মতো দক্ষতাগুলো অর্জন করতে হবে। আর সবশেষে এই পুরো প্রক্রিয়াটায় নিজের প্রতি ধৈর্যশীল থাকতে হবে। এটা একটা শেখার জার্নি এবং ভুল করা এই জার্নিরই একটা অংশ। সবশেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। দুটো সোর্সেই নতুন ম্যানেজারের করণীয় নিয়ে কথা বলেছে, কিন্তু একজন টিমের সদস্য হিসাবে আমাদেরও তো একটা ভূমিকা আছে। অবশ্যই। একজন নতুন ম্যানেজারকে তার নতুন ভূমিকায় সফল হতে সাহায্য করার জন্য এবং একটা পারস্পরিক সাফল্যের পরিবেশ তৈরি করার জন্য দলের সদস্যরা নিজেরা কি করতে পারে? What can team members do to ensure mutual success during this transition? এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে।